নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলায় ৯০ লক্ষ ভোটার বাদ যাবে, জেলা ধরে ধরে তথ্য দিলেন শুভেন্দু। যাদের ঠাকুরদাকে এখানে কবর দেওয়া হয়েছে তাদের কোনো ভয় নেই, এনআরসি ইস্যুতে মুসলিমদের বড় আশ্বাস শমিকের। আদালত কূটনীতিও যেখানে ব্যর্থ সেখানে কিভাবে ইয়েমেনে ভারতীয় নার্সের আপাতত প্রাণ বাঁচালেন ধর্মগুরু। বাংলাতেই কথা বলবো, পারলে আমাকে ডিটেনশন ক্যাম্পে ভরুক, পরিযায়ী হেনস্থার প্রতিবাদে বিস্ফোরক মমতা। ২১শে জুলাই কাটুক, ১৫ই আগস্টের পরে অল আউট লড়াই, দলের নেতাদেরই তোপ দাগলেন হুমায়ুন কবির। নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে ২৬-এর লড়াইয়ে কোন দল পাবে কত আসন, জোর টক্করে জবরদস্ত হিসেব। ২৬-এর ভোটের আগেই বড়সড় ভাঙন, শিবির বদলে শতাধিক কর্মীর যোগদান, শক্তিক্ষয় এক পক্ষের, ক্ষমতা বাড়ল। বাংলা ভাষায় কথা বললেই অ্যারেস্ট করবে বলছে, ইয়ার্কি হচ্ছে, বিস্ফোরক মমতা। না হলে পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে, কোন বিষয়ে সতর্কবার্তা শমিকের। ভারতের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ রাহুলের। ২০২৬-এ বাংলা দখল করবে তৃণমূল, আগামী নির্বাচনে দিল্লি দখল করবে ইন্ডিয়া, হুঙ্কার মমতা। আওয়ামী লীগ এনসিপির সংঘর্ষে অগ্নিগর্ভ শেখ মুজিবের জন্মস্থান গোপালগঞ্জ, পুলিশের গুলিতে নিহত ৩। জর্জ ফ্লয়েডের ছায়া বঙ্গবন্ধুর গোপালগঞ্জে, বুট দিয়ে পিষে আওয়ামী লীগ কর্মীকে খুন করল সেনা। রক্তে ভাসল শেখ মুজিবের গোপালগঞ্জ, সেনাবাহিনীর নির্বিচারে গুলিতে নিহত হিন্দু ছাত্র সহ ৫ আওয়ামী লীগ কর্মী। শেখ মুজিবের কবর ভাঙতে গিয়ে জনতার তাড়া খেয়ে পালালো ইউনূসের পোষ্যপুত্ররা। ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা, ময়মনসিংহে বন্ধ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ভিটে ভাঙার কাজ। মোল্লা ইউনূসের জমানায় সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বাংলাদেশ, প্রতিদিন খুন ১১ জন। মুক্তিযুদ্ধকে মুছে ফেলার ষড়যন্ত্র নিয়ে ক্ষোভ উগরে দিলেন খালেদার দলের মহাসচিব। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সুপ্রিমো যখন বাঙালি আবেগে শান দিতে পথে নামছেন, ঠিক সেই সময় অর্থাৎ দুপুর ২টোয় বিজেপি পরিষদীয় দল বিক্ষোভ করল বিধানসভায়। তারপর মিছিল করে চলে গেলেন সিইও দফতরে। রাস্তাতেই গর্জে উঠলেন শুভেন্দু। তার সাফ কথা, কোনোভাবেই রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। এদিন মিছিল থেকেই মমতার বিরুদ্ধে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে, কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। বিহারে যদি ৩০ লাখ বাদ চলে যায়, এখানে ৯০ লক্ষ আছে। এরপরই আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না। কোনো ভারতীয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পার্সি বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, সব ধর্মের লোক থাকবে, কিন্তু কোনো রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় থাকবে না। শুভেন্দুর দাবি, শেষ জনগণনায় দেখা যাচ্ছে জাতীয় গড়ের ভোটার তালিকায় ১৬ থেকে ২৫। সাংবাদিক বৈঠকে একেবারে পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, জাতীয় গ্রোথ যেখানে ৭%, সেখানে ৯টি বাংলাদেশ বর্ডার জেলায় গড় বৃদ্ধি ২০ থেকে ৩০%। ২০১৪ থেকে ২০২৪ মমতার আমলে মেখলিগঞ্জে ২৪.৭৭% বৃদ্ধি, মাথাভাঙায় ২১.৭৯, কোচবিহার উত্তর ১৯.৫৯, কোচবিহার দক্ষিণ ১৯.৭৯, শীতলকুচি ২৪.৬২, দিনহাটা ২৫.৯৩, নাটাবাড়ি তুফানগঞ্জ কুমারগ্রামে ২১.১০। এনআরসি ইস্যুতে ভারতীয় মুসলমানদের কোনো ভয় নেই। এদিন ময়নাগুড়িতে এই মন্তব্যই করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যকে। মঙ্গলবার বিকালে ময়নাগুড়িতে আসেন শমিক। দলের তরফে ময়নাগুড়ি ধর্মশালায় নবনির্বাচিত রাজ্য সভাপতিকে সংবর্ধনাও দেওয়া হয়।
সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। ভোট আসতেই যেখানে কমিশনের ভোটার তালিকা পরিমার্জন আড়ালে এনআরসির তত্ত্ব খাড়া করতে উঠে পড়ে লেগেছে, সেখানে শমিকের এই মন্তব্যে নতুন করে চাপানুতর তৈরি হয়েছে। যদিও সভাপতিত্ব গ্রহণের পর থেকেই বারে বারে সংখ্যালঘুদের বার্তা দিতে দেখা গিয়েছে শমিককে। ময়নাগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার সুর চড়াতে দেখা যায় তাকে। কথা বলেন দিনহাটার উত্তম ব্রজবাসীর কাছে আসা এনআরসির নোটিশ আসা নিয়েও। শমিক বলেন, আমি তো কোনো আতঙ্ক দেখতে পেলাম না। বিচ্ছিন্নভাবে কারো কাছে কেন কোনো নোটিশ আসছে আমার জানা নেই। কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না। যে সমস্ত ভারতীয় মুসলিম এই দেশকে নিজের দেশ মনে করেন, যাদের ঠাকুরদাকে কবর দেওয়া হয়েছে এই মাটিতে, তাদের কোনো বিপদ নেই, তাদের কোনো সরকার সরাবে না। তবে এরপরই কার্যত হুঁশিয়ারি সুরে বলেন, কিন্তু যারা বেআইনিভাবে আসছেন, ওপারে হিন্দু পেটাবেন, এখানে সিএএ এনআরসি চিঠি বলে ট্রেনে আগুন লাগিয়ে দেবেন, সেসব আর চলবে না, এসবের দিন শেষ। এদিকে আবার রাজ্যে রাজ্যে বাংলার পরিযায়ী হেনস্থা নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। অভিযোগ, বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, আঘাত আনা হচ্ছে বাঙালি অস্মিতায়। পথে নামছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েও তোপ দেখেছেন শমিক। স্পষ্ট বলছেন, তৃণমূলের একমাত্র এজেন্ডা হচ্ছে বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে জায়গা করে দেওয়া, ভোটার লিস্টে তাদের নাম তোলা, বিভিন্ন সময় তাদের কাজে লাগিয়ে বিজেপির উপর আক্রমণ করা। এক্ষেত্রে তৃণমূল ও সিপিএম একই অবস্থানে আছে। আক্রমণের ধার আরও বাড়িয়ে তিনি বলেন, বাঙালির বিরোধী যদি কেউ হয়ে থাকে সেটা কংগ্রেস। নেতাজি সুভাষ বোস থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাকে প্রতারণা করেছে কংগ্রেস, আর কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূলের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এই ধরনের আন্দোলন করার। 16ই জুলাই ইয়েমেনে মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল কেরলের নার্সের। শেষ মুহূর্তে এসে স্থগিতাদেশ ঘোষণা করা হলো মৃত্যুদণ্ডের সাজায়। এখনই মুক্তি পাচ্ছেন না কেরলের নার্স, তবে কিছুটা হলেও বাঁচার আশা দেখছেন তিনি। কেরলের নার্সের কাহিনী এখন প্রায় সকলের জানা। 2008 সালে ইয়েমেনে কাজ করতে গিয়েছিলেন নিমিষা প্রিয়া। এরপরে ইয়েমেনে যখন গৃহযুদ্ধ শুরু হয়, তখন নিমিষার স্বামী সন্তানকে নিয়ে ভারতে ফিরে এলেও নিমিষা ইয়েমেনেই থেকে যান। তারপর সেখানেই বাসিন্দা তালাল আব্দ মাহাদির সঙ্গে ব্যবসা শুরু করেন। নিজের ক্লিনিক খুলতে চেয়েছিলেন নিমিষা, তবে ইয়েমেনের আইন অনুযায়ী কোনো স্থানীয় ব্যক্তির অংশীদারিত্ব ছাড়া ব্যবসা খোলা সম্ভব নয়। সেখান থেকেই তালালের সঙ্গে পরিচয়, ব্যবসায়িক সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক ভয়ঙ্কর পরিণতি নেয়। তালাল নিমিষার পাসপোর্ট কেড়ে নেন, তার উপরে অত্যাচার শুরু করেন। নিজের পাসপোর্ট উদ্ধার করতেই চরম পদক্ষেপ করেন নিমিষা। তিনি নিয়মিত তালালকে ঘুমের ইঞ্জেকশন দিতে থাকেন। তবে একদিন ওভারডোজের কারণে তালাল চিরঘুমে চলে যান। এরপরই ভয় পেয়ে নিমিষা হত্যার প্রমাণ লুপাট করতে তালালের দেহ কুচি কুচি করেন এবং তা জলের ট্যাঙ্কে ফেলে পালানোর চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি, বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। 2017 সালে ইয়েমেনের কঠোর শরিয়া আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় নিমিষাকে। ভারত সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিমিষাকে বাঁচানোর নানা প্রচেষ্টা করেছিল, কিন্তু প্রতিটি চেষ্টাই ব্যর্থ হচ্ছিল। 2020 সালে শোনানো হয় মৃত্যুদণ্ডের সাজা। 2023 সালে সেই সাজা বহাল রাখে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। নিমিষার প্রাণভিক্ষার আবেদন করে তার পরিবার। গত ডিসেম্বরেও সেই আবেদন খারিজ করে ইয়েমেনের সুপ্রিম কোর্ট। আবেদন খারিজ করেন সে দেশের প্রেসিডেন্ট রাসাদ আল আলিমিও। শেষে একটাই পথ খোলা ছিল নিমিষার সামনে, ব্লাড মানি বা দিয়া। ফের বিস্ফোরক হুমায়ুন কবির। তার বিধানসভা কেন্দ্রের সালারে 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে সরাসরি তোপ দাগলেন তিনি। বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তার বিধানসভার 2 ব্লক সভাপতির উপস্থিতিকে কেন্দ্র করে হুমায়ুনের বিস্ফোরক মন্তব্য। তার আক্রমণের লক্ষ্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার ও যুব তৃণমূল সভাপতি বিশ্বদেব কর্মকার। তৃণমূল বিধায়ক বলেন, আমি 15ই আগস্ট পর্যন্ত সংযত থাকব। 15-র পরে এই তৃণমূলের জোড়া ফুলের প্রতীক নিয়েই অল আউট লড়াইয়ে যাব। যদি জেলার সভাপতি কান্দি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয়, আমি গোটা জেলায় এর সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো। কাদের নিয়ে যোগাবো, তার পরিণতি কি হবে, তার জন্য তৈরি থেকো বন্ধু, তৈরি থেকো। আমার লড়াই করার অভ্যাস আছে। লড়াই করে কি করে ময়দান থেকে জয়লাভ করতে হয় আমি জানি।
হুমায়ুন আরও বলেন, আশ্চর্য হয়ে যাই, একটা যুবর ব্যানারে 21শে জুলাইকে সামনে রেখে মিটিং হচ্ছে, যেখানে 16টা ব্লক, 13টা বিধানসভা, কোথাও কিছু হচ্ছে না। আমার বিধানসভা থেকে 2জন ব্লক সভাপতিকে ডেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেখানে আমাদের বিরোধিতা করার জন্য, আমাদের পেছনে ম্যাও ম্যাও করার জন্য। ম্যাও ম্যাও যত খুশি লাগাতে পারো বন্ধু, আমি যেদিন লাগবো, ম্যাও ম্যাও যত খুশি লাগাতে পারো বন্ধু, আমি যেদিন লাগবো সেদিন আর কোথাও যাবে, গর্তও খুঁজে পাবে না লুকোনোর জন্য। আমি পরিষ্কার বলে দিচ্ছি, অনেক সহ্য করেছি। এখানে আমাদের একজন রাজ্য স্তরের বলিষ্ঠ নেতা কয়েকদিন আগে জেলায় এসছিল, অন্য কোনো ব্লক সভাপতি না। ভরতপুরের ব্লক সভাপতিকে ফুলের তোড়া নিয়ে সার্কিট হাউসে ঢুকিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে যে অভিনন্দন জানাচ্ছে রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রীকে, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে। তোরা নিয়ে সার্কিট হাউসে ঢুকিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে যে অভিনন্দন জানাচ্ছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে। আর কোনো জেলা সভাপতি, ব্লক সভাপতি সেখানে জায়গা হচ্ছে না। একটাই কারণে, জেলার সভাপতি ভাবছেন যে উনি ডুবে ডুবে জল খান, কেউ দেখতে পান না। ভিন রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি 26-এর ভোটের আগে বাঙালি আবেগে শান দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ধর্মতলায় বাঙালি হেনস্থার বিরুদ্ধে হওয়া সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় কথা বললেই অ্যারেস্ট করবে বলছে, ডিটেনশন ক্যাম্পে রেখে দিচ্ছে, ইয়ার কি হচ্ছে, আমি এসব নিয়ে চ্যালেঞ্জ করব। মমতা বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে লক্ষ্য করছি প্রতিদিন আমাদের কাছে অভিযোগ আসে, সেটা আমাদের দেখতে হয়। ভারত সরকার ও বিজেপির আচরণে আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত এবং ব্যথিত। একটা প্রবাদ আছে, বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, আমরা সেটাকে চ্যালেঞ্জ করব। মুখ্যমন্ত্রী বলেন, ভারত সরকার একটি নোটিফিকেশন করেছে, সেটি আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে নোটিফিকেশন করে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলায় কথা বলে তাকে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। কেউ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেও এমন করা হচ্ছে। বাঙালিদের ওপর এই অত্যাচার আমি মানব না। এখানেই থেমে থাকেনি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, শুনেছি বিহারে 30.5 লক্ষ ভোট বাদ দিয়ে দিয়েছে, এভাবেই মহারাষ্ট্রে ওরা জিতেছে, না হলে পারতো না। দিল্লিতেও এই সব করেই ওরা জিতেছে, বিহারেও সেই পরিকল্পনা করছে। তারাও আমাদের ভাই বোন, বাংলাতেও পরিকল্পনা করছে। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়ব না। উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন শিলিগুড়ির সভামঞ্চ থেকে উত্তরবঙ্গের জন্য বাজেট বরাদ্দের প্রসঙ্গ তুললেন তিনি। শ্রমিক বললেন, উত্তরবঙ্গের জন্য যে বাজেট বরাদ্দ, সেই বাজেট সর্বাধিক খরচ হয়েছে একবার 41%, বাদ বাকি 21 থেকে 24% মধ্যে এখন ঘোরাফেরা করে। আমি নিজে অল্প দিনের জন্য বিধায়ক ছিলাম। আপনাদের এখানকার মহানাগরিক, যিনি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে আছেন, তার সামনে উত্তরবঙ্গের বাজেট ঘোষণা করা হলো। আমি একা উঠে দাঁড়িয়ে চিৎকার করলাম যে এই টাকায় উত্তরবঙ্গের কি হবে। কিছু বামপন্থী বিধায়কও উঠে দাঁড়ালেন। যখন চারিদিক থেকে কিছু হচ্ছে, তখন সিপিএম এর শক্তি ছিল ভিতরে। কংগ্রেস এবং সিপিএম সবাই কিন্তু উঠে বলেছিল যে এই টাকায় উত্তরবঙ্গের কি হবে। অনেক টানাপোড়েনের পর গৌতম বাবু হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, একটু বাড়ালে ভালো হয়, মানে গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছে না, এই আমি নিজে শুনেছি। বাংলাদেশের প্রসঙ্গ টেনে আক্রমণ শানান রাজ্য বিজেপির সভাপতি। শ্রমিক বলেন, একজন সাংবাদিক শ্যামল দত্ত, বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, এখনো পর্যন্ত তিনি জেলে আছেন, মুক্ত হতে পারেননি। যারা এখানে গান কবিতার কথা বলছেন, বাংলা বাঙালির কথা বলছেন, আমাদের প্রাণের কবি, আমাদের রোম্যান্সের কবি জীবনানন্দ দাশ, সেই জীবনানন্দ দাশের কবিতা বলতে বলতে একজন জেলে চলে গেলেন। আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, বলেছিলেন ইস্কনের এক সন্ন্যাসী, তিনি এখন জেলে। যিনি তাকে খাবার ওষুধ দিতে যেতেন, তিনিও এখন জেলে। তার সংযোজন, সিটি অফ আলেকজান্দ্রিয়ার সব থেকে বড় লাইব্রেরি যে মৌলবাদীরা ধ্বংস করেছিল, যারা নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলাকে ধ্বংস করেছে, বই জ্বালিয়েছে, আজ তারাই আবার একইভাবে ইন্দিরা গান্ধী লাইব্রেরির 70,000 বই বাংলাদেশে জ্বালিয়ে দিয়েছে। সেই মানসিকতার মানুষ কিন্তু মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হিন্দু ছেলে মেয়েদের উপর আক্রমণ করে তাদের বইতে আগুন ধরাচ্ছে। আজ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বাঙালিকে, না হলে পশ্চিমবঙ্গ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল
বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মস্থান গোপালগঞ্জ। গতকাল দুই দলের মধ্যে সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। ওই গুলিতে প্রাণ হারিয়েছেন ৩ জন। তাদের মধ্যে 2 জনের পরিচয় জানা গিয়েছে। তারা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, যার বয়স 25, ও কোটালীপাড়ার রামজান কাজী, যার বয়স 18। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 9 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত গোটা গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবিকে নামানো হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 11 মাসের মাথায় আওয়ামী লীগ নেতা কর্মীদের এমন প্রতিরোধে হতচকিত হয়ে পড়েছে রাজনৈতিক মহল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI এর মদতপুষ্ট জাতীয় নাগরিক পার্টি। দলটির অন্যতম শীর্ষ নেতা হাসানাত আবদুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারি গত কয়েকদিন ধরেই হুঙ্কার দিয়েছিলেন, 32 নম্বর ধানমন্ডির মতোই গুঁড়িয়ে দেওয়া হবে বঙ্গবন্ধুর কবর। পাকিস্তান ভাঙার মূল নায়কের কোনো চিহ্ন রাখা হবে না বদলের বাংলাদেশে। পাকিস্তান ভাঙার মূল নায়কের কোনো চিহ্ন রাখা হবে না বদলের বাংলাদেশে। পাল্টা হুঙ্কার ছেড়েছিলেন গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা কর্মীরা। বঙ্গবন্ধুর কবরের একটি ইটে হাত দিলে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। বঙ্গবন্ধুর কবর গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচি যাতে নির্বিঘ্নে পালিত হয় তার জন্য সক্রিয় হয়েছিল পুলিশ ও প্রশাসন। এনসিপির কর্মসূচিতে সহায়তা করতে বুলডোজার সহ কবর ভাঙার যাবতীয় সরঞ্জাম জোগাড় করে রেখেছিল। এদিন সকালে পুলিশ ও প্রশাসন বঙ্গবন্ধুর কবর সংলগ্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেই প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে তাদের। এরপরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকায় পাকিস্তানপন্থী এনসিপির কর্মী সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এনসিপির সভার জন্য জড়ো করা চেয়ার রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। তবুও পরিস্থিতি শান্ত হয়নি। গত 5ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হোতা আব্দুল হাসনাত, সার্জিস আলম ও নাহিদ ইসলাম সমাবেশস্থলে পৌঁছানো মাত্র ফের শুরু হয় ঝামেলা। আওয়ামী লীগ নেতা কর্মীদের রণংদেহী মূর্তি দেখে ঊর্ধ্বশ্বাসে পালাতে থাকে ISI এর চররা। নাহিদদের তাড়া করে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয় মানুষ। প্রাণ বাঁচাতে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এনসিপি নেতারা। পরে সেনাবাহিনীর পাহারায় ঢাকা ফেরেন।